আরও একবার চলে এলাম আপনাদের সামনে। আগের পর্বে আমাদের আলোচনায় উঠে এসেছিল গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের গ্রামে ক্ষেত মজুর ও দিন মজুরদের অবস্থার প্রসঙ্গ। এবার আরেকটা অন্য প্রসঙ্গে আসা যাক। বর্তমান তৃণমূল সরকারের আমলে বারবার উঠে আসে দুটো শব্দবন্ধনী, একটা সিন্ডিকেট রাজ আর দ্বিতীয় হলো কাটমানি, ছোট করে বললে দুর্নীতি। তার জন্য আবার একটু অতীতেও ফেরা যাক। প্রায় 10 বছর আগে বন দপ্তরের এক শীর্ষ কর্তা আক্ষেপ করে বলেছিলেন, যাদের একসময় কাঠ পাচারের অভিযোগে ধরা হয়েছিল তারাই পরে রাজনৈতিকভাবে ক্ষমতায় এসেছে। এই মন্তব্য শুধু একটি ঘটনার কথা নয়, বরং বৃহত্তর সমস্যার ইঙ্গিত দেয়। কাঠ পাচার মানে শুধু সরকারি সম্পত্তি চুরি নয়, এটি পরিবেশের ওপরও বড় আঘাত। অথচ অভিযোগ ওঠে ক্ষমতাসীনদের মধ্যেই কেউ কেউ এই ধরনের কাজে জড়িয়ে পড়েছেন, ফলে আইন প্রয়োগ দুর্বল হয়ে পড়ে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পশ্চিমবঙ্গে পরিবেশ সংক্রান্ত বহু দুর্নীতির অভিযোগ রয়েছে। কয়লা ও বালি পাচারের মতো কাজের মাধ্যমে একটি সংগঠিত দুর্নীতির কাঠামো তৈরি হয়েছে। উদাহরণ হিসেবে বালি পাচারের কথাই ধরা যাক। নিয়ম অনুযায়ী প্রশাসন ঠিক করবে কোথা থেকে বালি তোলা যাবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে মাফিয়া চক্র নদীগর্ভ থেকে অবৈধভাবে বালি তোলে এবং তা বিভিন্ন নির্মাণ কাজে ব্যবহৃত হয়। এতে সরকারের রাজস্ব ক্ষতি হয় এবং নদীর স্বাভাবিক গতি নষ্ট হয়, জীববৈচিত্র্যও বিপন্ন হয়ে পড়ে। স্বাভাবিকভাবেই এই বালির কোনো সরকারি হিসেব থাকে না। বালি থেকে প্রাপ্য রাজস্ব সরকারি কোষাগারেও ঢোকে না। তার বদলে লাভের ভাগ পৌঁছে যায় নির্দিষ্ট জায়গায়। দুর্নীতির চক্রে বলি হয় নদী এবং পরিবেশ। ইচ্ছে মতো বালি খাদান তৈরি হওয়ায় নদীর স্বাভাবিক গতিপথ বদলে যায়, নষ্ট হয় নদীকেন্দ্রিক জীববৈচিত্র্য। একইভাবে অপরিশোধিত বর্জ্য নদীতে ফেললে শাস্তির বিধান আছে, কিন্তু এ রাজ্যে নদীতে অপরিশোধিত বর্জ্য ফেলাই স্বাভাবিক নিয়ম। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য বলছে, গত ডিসেম্বরের শেষে হাওড়ার শিবপুরে গঙ্গায় প্রতি 100 মিলিলিটারে ফিক্যাল কলিফর্ম ব্যাকটেরিয়ার মাত্রা ছিল 23,000। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়মে স্নানের উপযুক্ত জলের ক্ষেত্রে এই মাত্রা হওয়া উচিত প্রতি 100 মিলিলিটারে 2500। গত কয়েক বছরে এ রাজ্যের কয়লা পাচার নিয়েও কম তদন্ত হয়নি। মাটির তলায় থাকা খনিজ তুলে দেদার পাচার হয়েছে। তার ভাগ কারা কারা পেয়েছেন সেসব নিয়েও বিস্তর আলোচনা, চাপানুতোর আছে, কিন্তু পরিবেশ নিয়ে আলোচনা উজ্জ্বল হয়ে গেছে। মাটির তলা থেকে তোলা কয়লা কোথায় কোথায় পাচার হয়েছে, কোন কোন কারখানা সেসব কিনেছে তা নিয়েও কথা হয়নি। পরিবেশ কর্মীরা বলেন, রাজ্যের পশ্চিমাঞ্চলের বহু বহু গজি ওঠা কারখানায় এই সমস্ত কয়লা বিক্রি হয়েছে। সেসব কারখানার মদতদাতা কারা তা নিয়েও নানা কানাঘুষো শোনা যায়। তাই কয়লা পাচার নিয়ে যত তদন্ত হয়েছে, চোরাই কয়লা ব্যবহার করা কারখানার বিরুদ্ধে তার সিকি ভাগও হয়নি। সেসব কারখানার বিষাক্ত ধোঁয়া অবশ্য পরিবেশে ছড়িয়েছে, বিষিয়েছে নাগরিক ফুসফুস। কিন্তু দুর্নীতি যদি নৈতিকতার পোশাক পরে ফেলে, তাহলে এসব বিষ ধোঁয়ার চুল্লি বন্ধ করবে কে? শুধু ফুসফুস কেন, বছর ভর শব্দের যে তাণ্ডব সইতে হয় তা বন্ধ করার চেষ্টা কি রাজ্য সরকার করেছে? আজ থেকে বহু বছর আগে ডিজে বক্স বন্ধ করেছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল,
কিন্তু সেই নিষেধ কাগজে কলমে রয়ে গিয়েছে। ফি বছর কার্যত নেতা মন্ত্রী এবং প্রশাসনের মদতেই পাড়ায় পাড়ায় ডিজে বক্স বাজতেই থাকে। আমজনতার কষ্ট সেই হুল্লোড়ে নগণ্য, এবং উৎসব মানে ইদানিং বাজির তাণ্ডব। বছরের পর বছর ধরে রাজ্যের আনাচে কানাচে তৈরি হয়েছে বেআইনি বাজি কারখানা। প্রতি বছরই কোনো না কোনো বাজি কারখানায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। শ্রমিক তো বটেই, নাবালক শ্রমিকের মৃত্যুও ঘটে। সেসব কাণ্ডের পর দিন কয়েক প্রশাসনের তৎপরতা, আইনি বাজি কারখানায় ক্লাস্টার তৈরির ঘোষণা, এ সমস্ত দেখনদারি চলে, কিন্তু কাজ হয় কোথায়? এসবের পেছনে যে ভোট এবং টাকার অঙ্ক থাকে তাকে অগ্রাহ্য করে অবৈধ বাজি কারখানাকে আটকাবে কি? পূর্ব কলকাতার জলাভূমি দখলের ঘটনা উদ্বেগজনক। এই জলাভূমি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বহু মানুষের জীবিকার উৎস। তবুও এখানে বেআইনি নির্মাণ হচ্ছে। আদালত ভাঙার নির্দেশ দিলেও প্রশাসন অনেক ক্ষেত্রে ব্যবস্থা নেয়নি। এতে বোঝা যায় রাজনৈতিক প্রভাব ও অর্থনৈতিক স্বার্থ পরিবেশের থেকে বেশি গুরুত্ব পাচ্ছে। প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রেও দেখুন না, একই তো ছবি। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্লাস্টিক ক্যারি ব্যাগের ব্যবহার বন্ধ হয়নি। বর্ষায় নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে জল জমলে দায় চাপানো হয় সাধারণ মানুষের ওপর, কিন্তু সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ কম। পরিবেশ রক্ষার জন্য রাজ্য দপ্তর ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ রয়েছে, কিন্তু তাদের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। একদা বাম আমলে এই সংস্থা দূষণ রোধে মোটের ওপর সক্রিয় ছিল, অন্তত নালিশ করলে বহু ক্ষেত্রেই সুরাহা হতো। রাজনৈতিক চাপ সামলে পর্ষদের কর্তারা কড়া পদক্ষেপও নিতেন মাঝে মধ্যে, কিন্তু বর্তমানে বৎসরান্তে পরিবেশ দিবস পালন বা কালী পুজো দিওয়ালিতে কন্ট্রোল রুম খোলা ছাড়া পর্ষদের কাজকর্ম নিয়ে তেমন কিছু শোনা যায় না। পর্ষদের কর্তারা অবশ্য মাঝে মধ্যে ঘনিষ্ঠ মহলে অনুযোগ করেন, যে হারে পরিবেশের উপরে চাপ বেড়েছে তার সমানুপাতে পর্ষদের কর্মী বাড়েনি। সেসব কথা মেনে নেওয়া গেল, কিন্তু তা সত্ত্বেও প্রশ্ন ওঠে, গত 15 বছরে রাজ্যের কোন দূষণের ক্ষেত্রে কঠোর হয়েছে পর্ষদ? এই নিষ্ক্রিয়তার পেছনে কি রাজনৈতিক চাপ ও আনুগত্য, নাকি সর্ষের মধ্যেই ঢুকে পড়েছে দুর্নীতির ভূত? শেষে আরো একবার ফিরে যাই উত্তরবঙ্গের কাঠ পাচারের ঘটনায়। সেই পাচার রুখতে গিয়ে এক অফিসারের বাস্তব অভিজ্ঞতার কথা বলা যাক একবার। কাঠ পাচার, বন্যপ্রাণী পাচার রুখতে একের পর এক ডেরায় হানা দিচ্ছিলেন এক ফরেস্ট অফিসার। ভেবেছিলেন দপ্তর সরকার ভালো কাজের পাশে দাঁড়াবে। এভাবেই একদিন এক প্রভাবশালীর বাড়িতে হানা দিয়ে চোরাই কাঠ উদ্ধার করেছিলেন তিনি। বনকর্মীদের আক্ষেপ, প্রশাসন সেদিন চোরাই কাঠ মজুত করা প্রভাবশালীর পাশেই দাঁড়িয়েছিল। ওই অফিসারের শাস্তিমূলক বদলি সামগ্রিকভাবে বনকর্মীদের কাছে বিশেষ বার্তাবহ ছিল। দুর্নীতির বাস্তুতন্ত্র কি তবে পরিবেশের থেকেও গুরুত্বপূর্ণ?